সো হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 11 এনসিইআরটি বায়োলজির লিভিং ওয়াল চ্যাপ্টার করছি, ডিসকাস করছি। এখন এই লিভিং ওয়াল চ্যাপ্টারের আজকের সেকেন্ড ভিডিও, এটা সেকেন্ড পার্ট হবে। অ্যান্ড তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওগুলো ভালো করে দেখো। আশা করছি তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড তোমরা খুব সহজেই তারপর যে কোশ্চিনগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো এবং যে এই টপিকের উপর মানে নেক্সট নিট এক্সামে যেসব কোশ্চিনগুলো মানে আসবে সেগুলো তোমরা করতে পারবে। সো গাইস, আমরা এই টপিকগুলো কভার করার পরে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চিন এসেছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো কমপ্লিট করব আমি। যারা তোমরা প্রথম ভিডিওটা দেখোনি এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটা দেখে নেবে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখবে। ওকে, সো আজকে আমাদের সেকেন্ড টপিক, 4টা টপিক আছে এই চ্যাপ্টারে, আমি প্রথমে বলে দিয়েছি, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তার মধ্যে আজকে দ্বিতীয় টপিক করছি। তাহলে এই টপিকটা হলো ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, ডাইভার্সিটি অফ দ্য লিভিং ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর মধ্যে জীবের মধ্যে যে বৈচিত্র্যতা সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে এখানে আমাদের মেইন কী কী মানে কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে সেগুলো আমরা তাড়াতাড়ি পড়ে নেব। দেখো, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আসে, এখানে কিছু একটা ফ্যাক্ট দেওয়া আছে। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব আছে, তাদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্যতা আছে, তাই কি না, এবং বিভিন্ন জায়গায় বসবাস করে। অ্যান্ড এখানে যে নাম্বার অফ স্পিসিস দ্যাট আর নন ডিসক্রাইব রেঞ্জ, মানে কতগুলো স্পিসিস আছে, প্রজাতি, বুঝতে পেরেছো? এখানে একটা নাম্বার দেওয়া আছে 1.7 থেকে 1.8 মিলিয়ন, তাহলে এটা মনে রাখবে। ওকে, এটা আসতে পারে। অ্যান্ড দিস রেফার্স টু দ্য বায়োডাইভার্সিটি, এটাকেই বলা হয় কি, এত যে বৈচিত্র্যতা, এটাকে কমপ্লিট কি আমরা বলি বায়োডাইভার্সিটি। অ্যান্ড দ্য নাম্বার অ্যান্ড দ্য টাইপস অফ অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ, উই শুড রিমেম্বার হেয়ার দ্যাট আস উই এক্সপ্লোর নিউ এরিয়া। এছাড়াও কী করছে, এখন যতগুলো স্পিসিস মানে আবিষ্কার হয়েছে, তাছাড়াও কী হয়েছে, সায়েন্টিস্টরা প্রতিনিয়ত এর মানে গবেষণা চলতে আছে বা খোঁজ চলতে আছে, নতুন নতুন স্পিসিস কিন্তু বাড়তে আছে। ওকে, আমরা কিন্তু একজ্যাক্ট কিন্তু জানি না, বা সায়েন্টিস্টরা এখনও জানে না যারা গবেষক, তো নতুন স্পিসিস আরও নতুন সংখ্যা বাড়তেছে। অ্যান্ড ইভেন দ্য ওল্ড ওয়ান নিউ অর্গানিজম অ্যান্ড কন্টিনিউয়াসলি বিহাইন্ড আইডেন্টিফাইড। হ্যাঁ, কিছু অনেক অজানা স্পিসিস এখনও আছে, তো খোঁজ চলছে, যখন আসবে ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে এটা এখানে এই জায়গাটা শুধু মনে রাখবে। নেক্সট স্লাইডে চলে আসছি আমি। এখানে আমাদের কি ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। আচ্ছা গাই, যারা তোমরা এনসিইআরট নিট সম্পর্কে আশা করছি জানো সবাই, আর নিটের স্টুডেন্টদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। এবং যারা তোমরা ক্লাস 11-12 পড়ছো, বাংলা মিডিয়াম অথবা সিবিএসসি আইসিসির যেই বোর্ডেই হও, নিট দিলে তোমাদের এনসিইআরটি অবশ্যই পড়তে হবে। আর পড়তে না, এনসিইআরটিকে একবারে কি বলবো, খুলে খেতে হবে পুরো। অ্যান্ড শুধু পড়লেও হবে না, কনসেপ্ট বুঝতে হবে পুরো। যদি নিটে ভালো র্যাঙ্ক করতে চাও, বায়োলজিতে 350 পেতে চাও, বা মানে এখন তো মানে 360-এর মধ্যে 360ই পাচ্ছে বায়োলজিতে, এবং এরকম নাম্বার তুলতে গেলে না, প্রত্যেকটা লাইনের যেগুলো এনসিইআরটির মেইন কনসেপচুয়াল জায়গাগুলো, মানে প্রত্যেকটা লাইন বলতে না একবার সব লাইনে কনসেপ্ট আসে এরকম না, কিছু কিছু লাইনে কী দেখে কনসেপ্ট আসে, সেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। আর কনসেপচুয়াল জায়গাগুলো থেকেই কিন্তু কোশ্চিন আসবে, এবং এক্সেপশনাল যেগুলো কিছু কিছু জায়গা আছে সেগুলো। ওকে, অনেস্টলি বলছি, তোমরা ভিডিওগুলো ভালো করে ফলো করো, দেখবে অনেক মানে পাবে, বেনিফিট পাবে। অ্যান্ড ইট স্টেট ইয়ারলিয়ার দেয়ার আর মিলিয়নস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, এখানে বলছে মিলিয়নস অ্যান্ড প্লান্টস অ্যান্ড অ্যানিমালস আছে। উই নো দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ওয়ার এরিয়া ইন দ্য লোকাল ল্যাম্পস। এখন দেখো, এই প্লান্টস অ্যান্ড অ্যানিমালের কী হয়েছে, লোকাল ল্যাম্প, স্থানীয় নাম থাকে যে কোনো জিনিসকে না আমরা আঞ্চলিক ভাষায় ডাকি। অ্যান্ড দিস লোকাল নেম উড ভেরি ফ্রম এই যে প্লেস টু প্লেস। এখন এই লোকাল নামগুলোকে কী করা হয়, এক এক জায়গায় এক এক ধরনের নাম হিসেবে ডাকা হয়, বুঝতে পারছো? ধরো তোমরা যেই জায়গায় থেকে ভিডিওটা দেখছো, তোমাদের কোনো জায়গায় একটা আমাদের এই দিকের জায়গায় এক এক ধরনের প্রাণীকে বা যে কোনো প্লান্টকে আমরা নিজের স্থানীয় জায়গার নামে ডাকি, তাই কি না? ইভেন উইথিন এ কান্ট্রি, বলছে ইভেন উইথিন এ কান্ট্রি, একটা দেশের মধ্যেই এক এক জায়গায় গেলে এক এক ধরনের একটা জিনিসের নাম চেঞ্জ হয়ে যায়, স্থানীয় নাম। প্রবাবলি ইউ উড রিকগনাইজ দ্য কনফিউশন that would be created if we did not find why and the means to talk to each other and to refer the organism we are talking about. তাহলে এটার ক্ষেত্রে কি হয়, এখন প্রবলেম হয়ে যায়, মানে আমাদের ধরো এইদিকে একটা যে কোনো জিনিস, কোনো একটা সবজির ক্ষেত্রে বলছি বা কোনো প্রাণীর ক্ষেত্রে
ধরো যেই স্থানীয় আমি ডাকি, এখন আমি গেলাম ধরো সাপোজ উত্তরপ্রদেশে, ওখানে নাম আলাদা, লোকাল নাম আলাদা, তাহলে যখনই আমরা ওটা সম্পর্কে ডিসকাস করতে চাইবো, আলোচনা করতে চাইবো, তাহলে বুঝতে পারবো না, একে অপরের সঙ্গে কথা বলার একটা কী হবে, অসুবিধা হয়ে যাবে, এটাই কনফিউশন হয়ে যাবে। সো এই জিনিসটা বলছে। এখন এটাকে দূর করার জন্যই কী আসছে বায়োলজিতে, যে হ্যান্স দেয়ার ইজ এ নিট দ্য স্ট্যান্ডার্ডাইজ নেমিং লিভিং অর্গানিজম সাচ দ্যাট এ পার্টিকুলার অর্গানিজম ইজ নন বাই দ্য স্যাম নেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা শুধু দেশের ক্ষেত্রে নয়, যেন সারা পৃথিবীতে একটা কোনো উদ্ভিদ বা প্রাণীর একটা নির্দিষ্ট নাম থাকে, এবং যেটা সৃষ্টি করার কারণ কেন, স্ট্যান্ডার্ড একটা নাম থাকবে, যেটার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন সেটা আমরা বুঝতে পারবো। ধরো একজন শিক্ষিত, তুমি কোনো একজন সায়েন্টিস্ট হয়ে গেলে, বড় ডাক্তার হয়ে গেলে, বিদেশে গেলে, তুমি যদি সেই সায়েন্টিফিক নামটা জানো, ওকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই দেশে তুমি আমেরিকায় গেলে আমেরিকাও কী হবে, সেই সায়েন্টিফিক নামটাও একই থাকবে। সাপোজ আমি বললাম যে আমাদের নাম, মানুষের নাম কি হোমোসেপিয়েন্স, তাহলে হোমোসেপিয়েন্স তুমি আমেরিকা গিয়েও হোমোসেপিয়েন্স বললে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ মানুষের কথা বলছে। ওকে, এরকম প্রত্যেকটা উদ্ভিদ ও প্রাণীর সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত নাম থাকে, সেটাই বলছে। তাহলে এটা যে কিভাবে আসছে সেই জিনিসটা, তাহলে কনসেপ্টটা মনে রাখবে, যে আসার কারণে স্টেটমেন্ট টাইপের কোশ্চেন দিতেই পারে। অ্যান্ড পার্টিকুলার অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড নোমেনক্লেচার, এই জন্যই কী করা হয়, নোমেনক্লেচার করা হয়, নামকরণ। অ্যান্ড অবভিয়াসলি নোমেনক্লেচার অর দ্য নেমিং ইজ দ্য অনলি পসিবল হোয়েন দ্য অর্গানিজম ইজ ডিসক্রাইব কারেক্টলি অ্যান্ড উই নো টু হোয়াট অর্গানিজম দ্য নেম ইজ অ্যাটাচ টু। তাহলে এখন এই অর্গানিজমের কি নমেনক্লেচার করার জন্য কী কী লাগবে, হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদের এখানে জানতে হবে। দিস ইজ আইডেন্টিফিকেশন। ওকে, অবভিয়াসলি নেমিং দ্য অনলি পসিবল হোয়েন দ্য অর্গানিজম ডিসক্রাইব কারেক্টলি, যখনই আমরা একটা অর্গানিজমকে ডিসক্রাইব করতে পারবো কারেক্টলি, তাই যে তার কী কী বৈশিষ্ট্য আছে, একটা অর্গানিজমকে তুমি প্রথম কোনো একটা নতুন অর্গানিজমের সন্ধান পেলে তাকে ডিসক্রাইব করতে হবে, তার বর্ণনা, তার কী কী আছে। অ্যান্ড উই নো হোয়াট অর্গানিজম ইজ নেমিং, তার মানে কীভাবে নাম, সেগুলো দেখেই তো তার বৈশিষ্ট্য ইয়ে করবো, তাকে কোথায় রাখবো, কোন শ্রেণীতে কোন পর্বে রাখবো, তাই কি না? সে ব্যাঙের মতো বৈশিষ্ট্য আছে, না সাপের মতো বৈশিষ্ট্য আছে, না মাছের মতো বৈশিষ্ট্য আছে, তো এটা করার পরে কি না তাকে একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখবো, কার মধ্যে পড়বে, সে কোন ফ্যামিলিতে পড়বে। সো এইটাকেই কি বলা হয়, আইডেন্টিফিকেশন। এর জন্য প্রথমে কি দরকার হয়, আইডেন্টিফিকেশন করতে হবে। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট facilitated the study, the number of scientists have established the procedure to assign a scientific name to each non-organism. This acceptable to biologists all over the ওয়ার্ল্ড। তাহলে এই যে নাম যখন করা হবে একটা সায়েন্টিফিক পদ্ধতিতে, তখন এটাকে কী হচ্ছে, সারা পৃথিবীতে এটাকে গ্রহণ করা হবে, একটাই নাম থাকে। ফর প্লান্ট সায়েন্টিফিক নামস বেসড অন দ্য এগ্রিড প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া। তো এটা সায়েন্টিফিক নাম করার জন্য কিছু প্রিন্সিপালস অ্যান্ড ক্রাইটেরিয়া আছে, বৈশিষ্ট্য আছে। এখন এখানে প্রোভাইড হুইচ আর প্রোভাইড ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এই যে এগুলো ধরো সংস্থা, এরাই রুলসগুলো তৈরি করছে, যে আইসিবিএ। তোমরা এখানে এক্সামের জন্য এটা মনে রাখবে যে এর এব্রিভিয়েশনটা, আইসিবিএন ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। অ্যান্ড প্রাণীর ক্ষেত্রেও আছে, ওটা হলো বোটানি মানে উদ্ভিদের ক্ষেত্রে, একইভাবে হলো প্রাণীর ক্ষেত্রে ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ওকে, এটা প্রাণীদের ক্ষেত্রে। অ্যান্ড এখানে শর্ট ফর্মগুলো তোমাকে অ্যাব্রিভিয়েশন মানে পুরো দিয়ে দেবে, প্রিভিয়াস ইয়ারে এসেছে অনেক আগে, যদিও এখন অত ইজি কোশ্চেন আসে না, তবুও মনে রাখতে হবে। দ্য সায়েন্টিফিক নেম ইনশিওর দ্যাট দ্য ইচ অর্গানিজম হ্যাজ অনলি ওয়ান নেম। তাহলে কী করা হয়, যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর কী হয়, একটাই সায়েন্টিফিক নাম থাকে। অ্যান্ড ডিসক্রাইব এনি অর্গানিজম শুড অ্যানেবল দ্য পিপল ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে একটাই হবে। অ্যান্ড অ্যারাইভ এট দ্য সেম নেম অ্যান্ড দে অলসো এনশিওর such as the name has not been used and any other kind of organism। তাহলে বুঝতে পারছো যে সায়েন্টিফিক নাম থাকবে, এবং একটাই সায়েন্টিফিক নাম থাকবে, এবং সারা পৃথিবীতে ওটা একটাই হবে। শিক্ষিত যারা লোকের ক্ষেত্রে, সে পৃথিবীতে যেখানে ওই নামে গিয়ে যদি সে বলে একজন অন্য শিক্ষিত লোকের কাছে, ধরো এটা যদি হায়ার লেভেলের ব্যাপার, বায়োলজিস্টরা, কমন লোকরা তো আর মানে সাধারণ সায়েন্টিফিক নাম জানবে না, বা যে কোনো শিক্ষিত লোক, ধরো বায়োলজিস্টের মধ্যে কথা হচ্ছে, সেক্ষেত্রে তারা বুঝবে। দেখো প্রত্যেকটা সাবজেক্টেরই একটা কোডিং ভাষা থাকে, যেমন ম্যাথের ক্ষেত্রে ধরো যে দুজন ম্যাথামেটিশিয়ানের মধ্যে হচ্ছে, ডিসকাস হচ্ছে, তারা ম্যাথামেটিক্যাল যে সিম্বলগুলো বুঝতে পারবে। যেমন আমরা কেমিস্ট্রিতে পড়বো, কেমিস্ট্রি যে বিভিন্ন ধরনের নোটেশনের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে অনেক অর্থ বোঝায়, সেগুলো ওই লেভেলের যাদের মধ্যে কথা হলে তারাই বুঝতে পারবে, তাছাড়া তো বুঝতে পারবে না, তাই না?
অ্যান্ড নেক্সট আমাদের এখানে টপিক যেটা ডিসকাশনের, and biologists follow universally accepted principle and provide scientific name to non organism. তাহলে বায়োলজিটা কী করবে, এটাকে ফলো করবে। অ্যান্ড ইস, দেখো বায়োলজিস্ট বলে দিছে, সাধারণ লোক তো আর ইয়ে করতে পারবে না। অ্যান্ড ইস নেম হ্যাজ টু কম্পোনেন্ট। এখন এই যে বায়োলজিক্যাল যে নেমটা, সায়েন্টিফিক নেম হবে, এর দুটো মেইনলি কম্পোনেন্ট থাকবে, দুটো অংশ থাকবে। একটাকে বলা হয় জেনেরিক নেম, জেনেরিক, অ্যান্ড একটাকে বলা হয় স্পেসিফিক ইপিথেট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। অ্যান্ড দিস সিস্টেম অফ প্রোভাইডিং এ নেম অফ টু কম্পোনেন্ট, এটাকেই বলা হচ্ছে এই জন্য বায়োনোমিয়াল নমেনক্লেচার। সো বাই মানে কি, টু, নমেনক্লেচার দ্বিপদ নামকরণ বাংলাতে যেটাকে বলা হয়। দিস নেম বায়োনোমিয়াল নমেনক্লেচার তোমরা ক্লাস 9-এ পড়েছো, কে দিয়েছে? কোরালাস লিনিয়াস, এই যে সায়েন্টিস্টটা, একে ট্যাক্সোনমির জনক বলা হয়, ক্লাস 9-এ পড়েছো। অ্যান্ড প্র্যাকটিস বাই দ্য বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দিস নেমিং সিস্টেম হ্যাজ টু ওয়ার্ড ফর্ম ইজ কনভিনিয়েন্ট। লেট আস দ্য এক্সাম্পল অফ দ্য ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গোর ক্ষেত্রে এখানে উদাহরণ দিয়ে দেখেছে, এটা কোশ্চিন এসেছে অলরেডি নিটে। আমরা ম্যাঙ্গোকে জানবো, এর সায়েন্টিফিক নাম কি, আর কি রুলস আছে সায়েন্টিফিক নামের। এই দ্বিপদ নামকরণ থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা এই চ্যাপ্টারে, এখান থেকে কিন্তু রিসেন্ট কোশ্চিন এসেছে। তাহলে এই জায়গাটা খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে, একটু কিন্তু কনফিউশন যেন না থাকে। প্রোভাইডিং দ্য সায়েন্টিফিক নেম বেটার, দ্য সায়েন্টিফিক নাম ম্যাঙ্গোর যে সায়েন্টিফিক নাম কী হয়, ম্যাগনিফেরা ইন্ডিকা। এখন এখানে কিছু রুলস আছে, আমরা দেখবো বায়োনিয়াল নোমেনক্লেচারের রুলস কী কী। দ্য নেম ম্যাগনিফেরা রিপ্রেজেন্ট জেনাস। এখন প্রথম যে দেখো দুটা প্রথম অংশ থাকতেছে, ম্যাগনিফেরা ইন্ডিকা, জেনাস আর স্পিসিস বলা হয়। প্রথমটা হলো জেনাস, জেনেটিক এপিথেট, আর লাস্টেরটা যেটা সেটাকে বলে স্পিসিস। ওকে, অ্যান্ড এখানে রুলসগুলো কি, যে ইউনিভার্সাল রুলস অফ নোমেনক্লেচারের ক্ষেত্রে এখানে 4টা বেসিক যে রুলস সেটা মনে রাখতে হবে। বায়োলজিক্যাল নেম আর জেনারেলি ল্যাটিন ভাষায় হবে। ল্যাটিন ভাষা কেন ইউজ করা হয়, এটাকে ডেট ভাষা বলা হয়, কারণ এর কোনো এখন পরিবর্তন হয় না, আগে ব্যবহার হতো। অ্যান্ড রিটেন ইন দ্য ইটালিক্স হরফে লেখা হবে, একটু এই যে বাঁকা বাঁকা করে লেখা হয়। ইটালিক কোনগুলোকে বলি আমরা, একটু বাঁকা লেখা হচ্ছে। অ্যান্ড দে আর দ্য ল্যাটিনাইজ অ্যান্ড ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ইরেসপেক্ট অফ দেয়ার অরিজিন। অ্যান্ড সেকেন্ড কি, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম অফ দ্য হোয়াইল জেনাস, জেনাস যেটা, হ্যাঁ। অ্যান্ড সেকেন্ড, এটা তো জানো তোমরা, জেনাস আর স্পিসিস। অ্যান্ড থার্ড কি, বোথ ওয়ার্ডস আর বায়োলজিক্যাল নেম হোয়েন দ্য হ্যান্ড রিটেন। এটা ইম্পর্টেন্ট মনে রাখার, যে হ্যান্ড রিটেনে যখন হবে, হাতে লেখা হলে কি না সেপারেটলি আন্ডারলাইন করতে হবে, এই পয়েন্টটা মনে রাখতে হবে। আর প্রিন্টেড যদি হয়, প্রিন্টেড ইন ইটালিক্স, প্রিন্টেড অ্যান্ড ইটালিক যদি হয়, ইন্ডিকেট করতে হবে দেয়ার ল্যাটিন অরিজিন। প্রিন্টেড হলে ল্যাটিন অরিজিনটাকে করতে হবে, মানে কে সেটাকে করছে, ডিসক্রাইব করছে ফার্স্ট। অ্যান্ড দ্য ফোর্থ যেটা, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জেনাসের যে ফার্স্ট যে লেটার উইথ এ ক্যাপিটাল লেটার, হোয়াইল দ্য স্পেসিফিক এপিথেট স্টার্ট উইথ এ স্মল লেটার। স্পেসিফিক যে এপিথেটটা, তাহলে দেখো এখানে ম্যাগনিফেরা ইন্ডিকা নামটা যদি দেখো ভালো করে, যে ম্যাগনিফেরার প্রথম যে লেটারটা এটা কি আছে, ক্যাপিটালে আছে, আর মানে এটা জেনাস। আর স্পিসিসের যে ইন্ডিকার যে প্রথম লেটার কি আছে, নর্মাল স্মল লেটারে আছে। তাহলে এটা কিন্তু এই সাধারণ জিনিস মনে হচ্ছে, কিন্তু এক্সামে কি না এটুকুই কনফিউশন করে দেবে, যদি খুব মানে মনোযোগ সহকারে এটা তুমি মাথায় গুছিয়ে না নাও। অ্যান্ড তাহলে ম্যাগনিফেরা ইন্ডিকা, তাহলে এটা বেসিক এই যে 4টা নিয়ম এখানে আমাদের মনে রাখতে হবে। নেক্সট স্লাইডে চলে আসি। অ্যান্ড এখানে নেমিং অফ দ্য অথার এপার্স দ্য স্পেসিফিক এপিথেট অ্যান্ড দ্য ইন্ট, বায়োলজিক্যাল নেমিং রিটেন দ্য অ্যাব্রিভিয়েশন ফ্রম অ্যান্ড দ্য ম্যাগনিফেরা ইন্ডিকা লিন। এখন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ এটাই কোশ্চেন এসেছিলো, যে ম্যাগনিফেরা ইন্ডিকার যে নাম, এখন সায়েন্টিস্টের এখানে যে কোরালাস লিনিয়াস, ওর কি হয় নামের অ্যাব্রিভিয়েশন দেওয়া হচ্ছে লিন লেখা হচ্ছে, কেন, সে হলো ম্যাগনিফেরা ইন্ডিকা এই যে এটা ডিসক্রাইব করেছিল। ওকে, সেই জন্য দেওয়া হচ্ছে। তো এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অলরেডি এটা নিটে এসেছে। অ্যান্ড সিন্স ইটস নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজম, ইট ইজ দ্য নেসেসারি টু ডিভাইস সাম মিনস টু মেক দিস পসিবল। দিস প্রসেস ইজ ক্লাসিফিকেশন। সো দেখো বলছি যে ইম্পসিবল যত অর্গানিজম আছে কি না, সেগুলো সবগুলোকে স্টাডি করা অসম্ভব। এই জন্য কী করা হয়েছে, এখন ক্লাসিফাই করা হচ্ছে, মানে ক্লাস হিসেবে সবগুলো। তো ওইরকম করতে গেলে মানে কি বলবো, প্রচুর লাখো স্পিসিস আছে, তাই না? তো ক্লাসিফাই করতে হবে, যাদের মধ্যে কমন বৈশিষ্ট্য পাবো তাদের একটা করে এক ধরনের ক্লাসে ফেলতে হবে। তাহলে দিস প্রসেস ইজ ক্লাসিফিকেশন কি, এখন এটা ডেফিনেশন দিয়েছে, ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য এনিথিং ইজ গ্রুপড ইন্টু এ কনভিনিয়েন্ট ক্যাটাগরিজ বেসড অন দ্য ইজিলি অবজারভেবল ক্যারেক্টার্স।
ওকে, যাদের হলো অবজার্ভ করতে পারবো অবজারভেবল ক্যারেক্টার্সের উপর তাদের ক্লাসিফাই করব। ফর এক্সাম্পল উই ইজিলি রিকগনাইজ গ্রুপ সাচ এস প্লান্ট অ্যান্ড অ্যানিমালস, যেমন আমরা উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে কী করতে পারি, রিকগনাইজ করতে পারি। যেমন ডগস, ক্যাটস, ইনসেক্ট, এগুলোকে আমরা যদি দেখি তাহলে আমরা মরফোলজিক্যালি বাইরের যে ক্যারেক্টার্স তাদের অঙ্গসংস্থান দেখে আমরা বুঝতে পারি যে প্লান্টস কোনগুলো, অ্যানিমালস কোনগুলো, ডগস, ক্যাটসের। হ্যাঁ, দ্য মুভমেন্ট অফ উই ইউজ এনি অফ দ্য টার্মস উই অ্যাসোসিয়েটেড certain characters with an organism in that group. What image do you see when you think of a dog? দেখো, তুমি যখন একটা বলছি যে তুমি যখন একটা ডগকে দেখবে, অবভিয়াসলি তোমার মাথায় কি আসবে, ডগের ছবি আসবে, কুকুরের ছবি আসবে কি না মাইন্ডে, নট ক্যাট মাইন্ডে। আমি যে কুকুরের কথা বলি তোমার সঙ্গে একটা মাইন্ডে ছবি আসে, তুমি হয়তো তোমার বিলারের ছবি আসবে না তোমার মাথায়, এটাই বলছে। নাও ইফ উই ওয়ার টু থিঙ্ক, যেমন এখানে একটা ইয়ে বলছে, ব্রিড বলছে ইয়ের ডগের এলাসিয়ান্স একটা ব্রিড একটা কুকুরে। হ্যাঁ, উই নো দ্যাট দ্য হোয়াট আর দ্য টকিং অ্যাবাউট। তো যারা এটা জানে তাদের মাইন্ডে একটা ছবি চলে আসবে। অ্যাকচুয়ালি অলরেডি আমরা যেগুলো আমাদের মাইন্ডে ছবি আমাদের আগে থেকেই সব জানা থাকে, আর যেটা সম্পর্কে তোমার জানাই নি তুমি তো ভাবতেই পারবে না, ইমাজিনই করতে পারবে না। অ্যান্ড সিমিলারলি সাপোজ উই আর টু সে ম্যামলস, যখনই আমরা ধরো তুমি দুজন পাশাপাশি তোমরা বন্ধুরা বসেছো, তোমরা ম্যামলস নিয়ে কথা বলছো। ম্যামলস মানে আমরা জানি ম্যামলসের যে বেসিক যেগুলো বৈশিষ্ট্য থাকে মাইন্ডে চলে আসবে। ইউ উড অফকোর্স থিঙ্ক ম্যামলস অ্যানিমালস উইথ এক্সটার্নাল এয়ার্স। এই এখানে বলছে অ্যানিমালসের কী থাকে, এক্সটার্নাল এয়ার্স থাকে, বহিকর্ণ যে কান আছে আমাদের, অ্যান্ড বডিতে কী থাকে, হেয়ার থাকে। লাইকওয়াইজ নেক্সটলি অফকোর্স অ্যান্ড থিঙ্ক অফ অ্যানিমালস উইথ এক্সটার্নাল এয়ার্স, যে এক্সটার্নাল এয়ার্স থাকবেন, বডি হেয়ার থাকবে। লাইকওয়াইজ ইন দ্য প্লান্টস ইফ উই ট্রাই টু, যেমন হুইটের যদি কথা বলি, গমের যদি কথা বলি, দ্য পিকচার ইন ইচ আওয়ার মাইন্ড উইল বি হুইট প্লান্ট। তাহলে গমের কথা বললে তোমার মাইন্ডে চলে আসবে গমের কথা, মানে ধানের কথা আসবে না, নট দ্য রাইস অফ এনি আদার প্লান্ট। তাহলে এই জিনিস বেসিক, কিন্তু এখানেও কনসেপ্ট আছে। অ্যান্ড হ্যান্স অল দিস ডগস, ক্যাট, ম্যামলস, হুইট, রাইস, প্লান্টস, অ্যানিমেলস এক্সেট্রা, এগুলো হলো কনভিনিয়েন্ট ক্যাটাগরি। হ্যাঁ, অ্যান্ড উইচ দ্য স্টাডি অর্গানিজম অ্যান্ড দিস সায়েন্টিফিক টার্মস ফর ক্যাটাগরি। এই যে ক্যাটাগরিটা পেলাম এখানে, ক্যাটাগরি শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটাই কি একটা ক্যাটাগরি, যতগুলো এখানে বলা হলো কি না সবগুলো একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিটাকে কি বলা হয়, সায়েন্টিফিক টার্মে ট্যাক্সা বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষার জন্য টার্ম, ক্যাটাগরি মিন্স ট্যাক্সা। ক্যাটাগরি মানেই ট্যাক্সা, সায়েন্টিফিক ভাষায় ক্যাটাগরিটাকে ট্যাক্সা বলা হচ্ছে, মনে রাখবে কিন্তু। অ্যান্ড হেয়ার ইউ মাস্ট রিকগনাইজ, বলছে তুমি চিনতে পারবে দ্য ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরিজ এট এ ভেরি ডিফারেন্ট লেভেল। এখন এই যে ট্যাক্সাটা ইন্ডিকেট করে বিভিন্ন যে ক্যাটাগরি, ইন্ডিকেট ক্যাটাগরিজের ডিফারেন্ট লেভেল, আলাদা আলাদা লেভেলে। যেমন প্লান্টস অলসো ফর্ম এ ট্যাক্সা, প্লান্ট কী করে আবার ট্যাক্সা ফর্ম করে বিভিন্ন ধরনের। হুইট অলসো ইজ এ ট্যাক্সা, দেখো হুইটটা হলো একটা প্লান্ট কিন্তু এটা একটা ট্যাক্সা। সিমিলারলি অ্যানিমালস, ম্যামলস, ডগস অল আর ট্যাক্সা। ম্যামলস, অ্যানিমালস সবগুলো কি একটা ট্যাক্সা, বাট ইউ নো দ্যাট দ্য ডগস ইজ এ ম্যামলস অ্যান্ড ম্যামলস আর অ্যানিমালস। তাহলে দেখো আমি এটা খুব মনোযোগ সহকারে শোনো, এই জায়গাটা একটু বোঝার আছে যে অ্যানিমালস সবার উপরে আছে, অ্যানিমালস মানে সব প্রাণী, অ্যানিমালসের মধ্যেই একটা ওর মধ্যে আসলো কি ম্যামলস মানে স্তন্যপায়ী। এখন স্তন্যপায়ীর মধ্যে কি আসছে, ডগস। ওকে, তাহলে প্রত্যেকটাই এক একটা কি হচ্ছে ট্যাক্সা বা ক্যাটাগরি কিন্তু। হ্যাঁ, অ্যান্ড দেয়ারফোর অ্যানিমালস, ম্যামলস অ্যান্ড ডগস রিপ্রেজেন্ট ডিফারেন্ট ট্যাক্সা, মানে আলাদা আলাদা লেভেলে এরা কি করছে, একটা ট্যাক্সাকেই রিপ্রেজেন্ট করছে। গট ইট? সো ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কোশ্চেন দিতে পারে, একটু কনফিউশনাল। সো যারা ভালোভাবে শুনবে এবং যারা বুঝতে না পারলে তোমরা 2-3 বার এই জায়গাটা শুনে নেবে, আশা করছি বুঝতে পারবে। হ্যান্স বেসড অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অল লিভিং অর্গানিজম ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ডিফারেন্ট টেক্সা। তাহলে এইভাবে কী হচ্ছে, ডিফারেন্ট টেক্সাতে ক্লাসিফাই করা হয়েছে। অ্যান্ড দিস প্রসেস ক্লাসিফিকেশন, এই যে ক্লাসিফিকেশন করা হচ্ছে এটাকেই বলা হয় ট্যাক্সোনমি। আশা করছি ক্লাস 9-এ ছিল ট্যাক্সোনমি। ওকে, যদি না বুঝতে পারে এখানে বুঝতে পেরেছো আশা করছি। ট্যাক্সোনমি যে ডিফারেন্ট লেভেলে যে ক্লাসিফিকেশন করা হচ্ছে সেগুলোকে কি বলছি আমরা, ট্যাক্সোনমি। আমরা যে ক্লাসিফিকেশন হায়ারার্কিটা যে পড়বো লিনিয়াসের, হ্যাঁ, কিংডম থেকে শুরু করে স্পিসিস, প্রত্যেকটাই একটা কি স্টেপগুলো না, সেগুলো একটা ট্যাক্সা। ওকে, ওটা নিটে এসেছে অলরেডি অনেকবার, আমি ট্রিক্স বলে দেবো, ওখানে আমরা পড়বো নেক্সট ইয়েতে।
ভিডিওতে অথবা এখানে দেখি। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার, বাইরের গঠন এবং ইন্টারনাল মানে অন্তর্গঠন, অ্যালং উইথ দ্য স্ট্রাকচার অফ সেল, সেলের গঠন আছে, অ্যান্ড ডেভেলপমেন্ট বিকাশ, অ্যান্ড প্রসেস and ecological information of organism are essential for and form the basis of modern taxonomic studies. Hence the characterization, এই জায়গাটা ইম্পর্টেন্ট খুব, hence the characterization, identification and classification and nomenclature are the process that are basic to taxonomy. তাহলে দেখো এখানে 4টা প্রসেস হচ্ছে পরপর। প্রথমে কি করা হচ্ছে, এটা সিকোয়েন্স দিতে পারে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কিন্তু নিটের জন্য। ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টারকে আগে চিহ্নিত করতে হবে না কোনো প্রাণীর, তারপরে কি করব, আইডেন্টিফাই করব ক্যারেক্টার দেখে। দেন ক্লাসিফিকেশন, মানে কোনো একটা জিনিসকে, বুঝতে পারছো সিম্পল জিনিস, হ্যাঁ আমরা যেমন মানুষের ক্ষেত্রে বলি কি না যে ক্যারেক্টার কেমন তার উপরে আইডেন্টিফাই হবে, এখন আলাদা করব, ক্লাসিফাই করব, তারপর আইডেন্টিফাই করার পরে হ্যাঁ তাকে কার মধ্যে রাখবো, সরীসৃপের মধ্যে রাখবো না এভিসের মধ্যে রাখবো, বুঝতে পারলে। অ্যান্ড নমেনক্লেচার, তারপর নমেনক্লেচার করব, এটাকেই ট্যাক্সোনমি বলা হচ্ছে, সিকোয়েন্সটা মনে রাখবে। অ্যান্ড ট্যাক্সোনমি ইজ নট সামথিং নিউ, ট্যাক্সোনমি কিছু নতুন নয়। হিউম্যানস বিং হ্যাভ দ্য অলওয়েজ ইন্টারেস্ট ইন দ্য নোয়িং মোর অ্যান্ড মোর অ্যাবাউট দ্য ভেরিয়াস কাইন্ড অফ অর্গানিজম। তাহলে বলছি যে ট্যাক্সোনমি, মানুষ কি সৃষ্টির আদিকাল থেকে মানুষ যখন মানে বুঝতে শিখেছে ভালোভাবে, তখন থেকেই ধরো মানে মানে হাজার হাজার বছর ধরে আগে থেকেই মানুষ আজকে যে এত উন্নত হয়েছে, আধুনিক হয়েছে, বিভিন্ন ধরনের যে ইনভেনশন দেখছো, এত মডার্ন টেকনোলজি এসেছে, এটার পিছনের আসল কারণ কি, জানার ইচ্ছা। তো সেটাই বলছে যে অলওয়েজ ইন্টারেস্ট, সবসময় আগ্রহ যে নতুন কিছু জানা এবং মোর বেশি বেশি করে জানার, মানে নতুন নতুন জীব সম্পর্কে। এর ফলেই তো আজকে আমরা বাড়িতে বসে, এই যে তুমি ঘরে বসে এই যে টেকনোলজির মাধ্যমে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, তাহলে এটা এর এর যে আবিষ্কার, ইনভেনশন কোথা থেকে আসছে, উৎসাহ মানে জানার ইচ্ছা থেকেই নতুন নতুন। সো এই জন্য আমাদের সায়েন্স জানা দরকার ভালোভাবে, না পার্টিকুলারলি উইথ রেফারেন্স টু দিয়ার অন ইউজ। দেখো বিশেষ করে যে মানুষের ক্ষেত্রে, এখন দেখো বর্তমান যুগে মানুষরা কী করছে, অ্যান্ড মানুষের সেই ক্ষমতাটা আছে, বিশেষ করে মানুষ তার নিজের প্রয়োজনে অন্য জীবের সম্পর্কে জানা। কেন, নিজের যে বিভিন্ন যে বাঁচার জন্য যে জিনিসগুলো লাগবে মানুষের, সেগুলো সে কী করছে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছে, বিভিন্ন জীবের কাছ থেকে পাচ্ছে। তো এই জন্য সবসময় তার কী হবে, মানে উৎসাহ থেকে যাচ্ছে, আর এইভাবেই নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। যে ইন আর্লি ডেজ যদি দেখে, এখানে বলে দিয়েছে হিউম্যান বিংস নিডেড টু ফাইন্ড রিসোর্স। যে প্রথম যখন কী হচ্ছে, বনে যখন ছিলাম আমরা, জঙ্গলে বাস করতাম আমাদের পূর্বপুরুষরা, তখন তোমরা পড়েছো ছোটোবেলায়। তো বেসিক নিডস যেগুলো, তো প্রথম ছিল কি, ফুডস, ক্লোথিং, খাবার, হ্যাঁ কাপড়, শেল্টার, আশ্রয়। হ্যান্স দ্য আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন বেসড অন দ্য ইউজ অফ দ্য ভেরিয়াস অর্গানিজম, এবং অন্যান্য জীবরা আমাদের কি কাজে লাগবে, সেই জন্য কী হচ্ছে, আমাদের প্রতিনিয়ত তাদের জানার উৎসাহ। অ্যান্ড হিউম্যান বিংস ওয়ার since long not only interested in knowing more about different kinds of organism and their diversity and but also বলছে যে মানুষ শুধু তাদের যে জানা এবং ডিফারেন্ট কাইন্ড, মানে তাদের ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানিজম, যে বিভিন্ন ধরনের জীব, তাদের সম্পর্কে শুধু জানা নয়, দেয়ার ডাইভার্সিটি, বাট অলসো রিলেশনশিপ অ্যামং দ্যাম, মানে তাদের সঙ্গে তাদের তো জানবো অবশ্যই, অন্য জীবদের জানবো, কিন্তু তাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কেমন সম্পর্ক জড়িয়ে আছে সেটা, ওকে, সেই জিনিসটা খুঁজে বের করা, কীভাবে লিঙ্ক আছে আমরা। দিস ব্রাঞ্চ অফ স্টাডি আই রিফার টু, এইভাবে এই ধরনের যে পড়াশোনা করা বা এই ব্রাঞ্চটাকে, এটাকেই বলা হয় সিস্টেমেটিক্স। সো ভেরি ইম্পর্টেন্ট, এটা নিটে প্রিভিয়াস ইয়ারে আগে এসেছিলো, বুঝতে পারলে ডেফিনেশনটা। অ্যান্ড দ্য ওয়ার্ড সিস্টেমেটিক্স ডিরাইভ ফ্রম দ্য লেটিন ওয়ার্ডস, এই যে এটা হলো সিস্টেমা থেকে এসেছে কথাটা। সিস্টেমা মিনস তাহলে কী বুঝলাম, মানে অন্যান্য জীবের সঙ্গে আমাদের কি রিলেশনশিপ, সম্পর্ক কী, কীভাবে জড়িত আছি, একে অপরের প্রতি আমরা কীভাবে নির্ভরশীল আছি, কি হেল্প করছি, ওকে, মানে সমস্ত এই জিনিসগুলো জানাকে সিস্টেমেটিক্স বলা হচ্ছে। হুইচ মিনস সিস্টেমেটিক্স অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম
লিনিয়াস ইউজ সিস্টেম অ্যান্ড নেচুরা, এই যে লিনিয়াসের বই ক্লাস 9-এ পড়েছো, সিস্টেম অ্যান্ড নেচুরা, হ্যাঁ, আর স্পেস প্ল্যান্টার আমার একটা বই ছিল, তাহলে এই বইটা এখানে মেনশন আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট আসতে পারে। দ্য টাইটেল অফ হিজ পাবলিকেশন, দ্য স্কোপ অফ সিস্টেমেটিক্স ওয়াজ লেটার enlarged to include identification, nomenclature and classification. Systematic takes into account evolutionary relationship between organism. ভেরি ইম্পর্টেন্ট যে সিস্টেমেটিক্স আবার কী করছে, যে এখানে যে এভলিউশনারি রিলেশনশিপটা বিটুইন অর্গানিজমের সঙ্গে যুক্ত। এভলিউশনারি মানে বুঝতেই পারছো, অভিব্যক্তি কীভাবে সৃষ্টি হলো জীবের, যে চ্যাপ্টারে আমাদের পড়তে হয়। সো নেক্সট স্লাইডে আমি চলে আসি। এখন এটা হলো যে আমাদের ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। তাহলে ট্যাক্সোনমিক ক্যাটাগরিজে আমাদের এটা থার্ড আই থিঙ্ক আমাদের ইয়ে টপিক আসবে, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে নেক্সট ভিডিও ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ পড়বো, তারপর আমাদের 4টা টপিক আমি প্রথম ভিডিওতেই বলে দিয়েছি এই চ্যাপ্টারে। তাহলে আমাদের এখানে 4টা ভিডিও হবে, 4টা টপিক আছে আমাদের। আজকে দ্বিতীয় টপিক হলো, তোমরা যারা দেখোনি প্রথম টপিকটা দেখে নেবে, তাহলে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে, ওকে। কারণ কনসেপ্ট আছে প্রথম থেকে, মানে লিঙ্ক আছে জিনিসগুলো, বুঝতে পারছো। তোমরা যারা এনসিইআরটি পড়োনি তারা তো প্রথমে অসুবিধা হবে, কিন্তু যদি মনোযোগ সহকারে পড়ো আশা করছি বুঝতে পারবে, এবং নিটের যে কোশ্চিনের প্যাটার্ন তোমরা ধরতে পারবে এবং কোশ্চিন সলভ করতে পারবে। আমরা কোশ্চিনগুলো সলভ করব, এখানে মোটামুটি 40টা আই থিঙ্ক 39টা কোশ্চিন আছে, মানে রিসেন্ট 2023 সাল পর্যন্ত, ওকে। সো গাইস, ভিডিওটা যদি হেল্পফুল মানে মনে হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক করো। অ্যান্ড ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব।